প্রথম অংশ নদীতীরবর্তী গ্রামের জীবন উপন্যাসের কাহিনী এক অখ্যাত নদীতীরবর্তী গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে দরিদ্র কৃষিজীবী মানুষরা নদীর উপর নির্ভরশীল। এই গ্রামের মানুষদের জীবিকা কৃষিকাজ, মাছ ধরা এবং নদীর আশপাশে যা পাওয়া যায় তা দিয়ে চলা। তবে নদী বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে ওঠে, বন্যায় ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়, ফসল নষ্ট করে এবং জীবন বিপর্যস্ত করে। গ্রামের মানুষ নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, কিন্তু প্রকৃতির এই নিয়তির কাছে তারা প্রায়শই পরাজিত হয়। নদী কখনো তাদের খাবার দেয়, কখনো তাদের ঘরসংসার কেড়ে নেয়। এই বৈপরীত্যের মধ্য দিয়েই উপন্যাসের প্রধান চরিত্রগুলোর জীবন প্রবাহিত হয়। দ্বিতীয় অংশ প্রধান চরিত্র ময়না ও তার সংগ্রাম উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র ময়না, যে স্বামী নজুকে নিয়ে এই গ্রামে বাস করে। ময়না এক সংগ্রামী নারী যার জীবন নদীর মতোই ওঠানামায় ভরা। সে একদিকে সংসার সামলায়, অন্যদিকে নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে চায়। নজু একজন দরিদ্র কৃষক যে নদীর আশীর্বাদ ও অভিশাপের মধ্যে জীবন কাটায়। নদীর সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে, কিন্তু সে জানে না যে একদিন এই নদীই তার জীবন কেড়ে নেবে। তৃতীয় অংশ দরবেশ ও কুসংস্কারের প্রভাব উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র দরবেশ, যিনি গ্রামের মানুষের মনে ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার জাগিয়ে তোলেন। দরবেশ বলে, নদী হল ঈশ্বরের পরীক্ষা, যদি মানুষ ধৈর্য ধরে তবে সে পুরস্কৃত হবে। দরিদ্র ও অশিক্ষিত গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে এবং নিজেদের দুর্দশাকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। দরবেশ নিজেও জানে না নদীর প্রকৃত রহস্য। এই চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন কিভাবে ধর্ম ও কুসংস্কার সমাজের নিরীহ মানুষদের নিয়ন্ত্রণ করে এবং তাদের প্রকৃত সমস্যার সমাধান থেকে দূরে রাখে। চতুর্থ অংশ নদীর ধ্বংসজ্ঞ ও ট্র্যাজেডি নজু একদিন নদীর কাছে যায়, যেখানে সে ভয়ঙ্কর স্রোতে ভেসে যায় এবং মারা যায়। ময়নার জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে। স্বামীহারা ময়না সমাজের চোখে শুধু একজন বিধবা নয়, বরং এক বোঝা হয়ে ওঠে। সমাজের লোকেরা তাকে একা দেখে করুণা করে, কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় না। এদিকে নদী আবার তার রুদ্ররূপ ধারণ করে। পুরো গ্রাম বন্যার কবলে পড়ে। মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, ফসল নষ্ট হয়, জীবনের সমস্ত স্বপ্ন পানিতে ভেসে যায়। শেষ অংশ ময়নার উপলব্ধি ও উপন্যাসের পরিণতি ময়না বুঝতে পারে, নদী কারও প্রতিশোধয় নয়, এটি কেবলই এক অপ্রতিরোধ্য প্রকৃতির অংশ। জীবন এবং প্রকৃতির এই নিষ্ঠুরতা বুঝতে পেরে সে কাঁদে, কিন্তু তার কান্না শোনার কেউ নেই। এইভাবে উপন্যাসের নামের প্রতিফলন ঘটে, কাঁদো নদী কাঁদো, যেখানে নদীর মতোই ময়নার জীবনও কেবল কান্নার মধ্য দিয়ে প্রবাহিত হয়। মূল থিম ও বার্তা এক। নদী ও জীবনের প্রতীকী সম্পর্ক। নদী এই উপন্যাসে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান নয়, এটি মানুষের ভাগ্যের প্রতিচ্ছবি। নদীর মতো মানুষের জীবনও অনিয়ন্ত্রিত, অনিশ্চিত এবং নির্দয় বাস্তবতায় ভরা। ২ দরিদ্র কৃষকের জীবন ও প্রকৃতির সঙ্গে সংগ্রাম। গ্রামের দরিদ্র কৃষক ও জেলেদের জীবন এক অবিরাম সংগ্রাম। তারা প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু প্রকৃতি তাদের প্রতি দয়াশীল নয়। ৩ কুসংস্কার ও ধর্মীয় বিশ্বাসের প্রভাব। দরবেশ চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন কিভাবে ধর্ম ও কুসংস্কার মানুষের দুর্দশাকে আরও গভীর করে এবং বাস্তব সমস্যার সমাধানের পথ রুদ্ধ করে। ৪ নারীর সংগ্রাম ও সামাজিক নিপীড়ন। ময়না চরিত্রের মাধ্যমে গ্রামীণ নারীদের দুর্দশা, স্বামীহারা নারীর অসহায়ত্ব এবং সমাজের কঠোর দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরা হয়েছে। উপসংহার কাঁদো নদী কাঁদো উপন্যাসটি এক অনন্য সাহিত্যকর্ম, যেখানে জীবন, প্রকৃতি, সমাজ ও বিশ্বাসের টানাপোড়েনকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর কাব্যিক ভাষা ও বাস্তবধর্মী বর্ণনার মাধ্যমে এটি শুধু এক গ্রামের কাহিনী নয়, বরং এটি সমগ্র মানব জীবনের প্রতিচ্ছবি। এই উপন্যাস আমাদের শেখায়, প্রকৃতি কারও প্রতিশোধয় নয়, সমাজে কুসংস্কার আমাদের এগিয়ে যেতে বাধা দেয় এবং জীবনের সত্যিকারের লড়াই আমাদের নিজেদেরই করতে হয়।